মাঝরাতে মাঝে মধ্যে কিন্তু একটু খাইতে টেতে ইচ্ছা করে ডিম ভাপ, আইসক্রিম। এই শীতের দিনে দিনের বেলাতে একটু তৈরি করেছিলাম নাপা ক্যাবেজের কিমচি। দেশ থেকে আসছি, কিমচি একটু তৈরি করতেই হবে। গত সপ্তাহেও করেছিলাম, এই সপ্তাহতেও করছি। এই যে আটা দিয়ে একটুখানি লেউয়া বানাবো, তার সাথে ছিল এই যে চোখফা। আপনারা যারা কিমচির রেসিপি ফুললি দেখতে চান নাম সহ, অনেক সময় আমার হয়তো উচ্চারণেও ভুল ছিল, যেমন ওই যে আমরা কোরিয়াতে বলি মিয়লছি একজট, ইংলিশে ফিশ অ্যানচোভি সিরাপ, ওইটাকে আমি বারবার বলেছিলাম ফিশ অ্যানকোভি, অ্যানচোভির অ্যানকোভি বানাই ফেলাইছিলাম। যদি ওই ভিডিওটা দেখতে চান, অনেক অনেক কিমচির ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে লিখবেন কল্পনা সাউথ কোরিয়া, ইংলিশে লিখবেন, তারপরে কিমচি, কোরিয়ান কিমচি লিখলে অনেক অনেক কিমচির ভিডিও দেখতে পারবেন। তারপরে কোরিয়ান গিমভাব, কল্পনা সাউথ কোরিয়া গিমভাব লিখলেই কিন্তু আপনারা অনেক অনেক রান্নার রেসিপি বা গিমভাব তৈরি বা কোরিয়ান কিছু কিছু রেসিপি আপনারা দেখতে পারবেন। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে চলে আসছি আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই হচ্ছে সল্টেড শ্রিম্প সেউজট, এইটাও নিয়ে নিলাম একটুখানি। তারপরে এই হচ্ছে মিয়লছি একজট, যেটা ইংলিশে বলে অ্যানচোভি সিরাপ, ফিশ অ্যানচোভি সিরাপ। এইটার লবণের কাজ করবে। ওইটা অল্প একটুখানি কজিয়ে দিলাম, তা শেষ হয়ে গেছে, আবার একটা কিনে নিয়ে আসছিলাম, এইখান থেকে আরেকটুখানি দিয়ে দিলাম। তারপর ওই যে সল্টেড শ্রিম্প, ওইটাও কিন্তু লবণের কাজ করে। এই যে কিমচি তৈরি করতেছি, কোনো লবণ দিচ্ছি না, সাথে চিনি দিয়ে দিলাম। আর এই যে হচ্ছে দোরাজি, এটাকে দোরাজি বলে, দোরাজির পানি, ওই বোলের ভিতরেও পানি ছিল, আর এইটার আর একটুখানি দিয়ে দেবো। দোরাজি হচ্ছে গাছের শেকড়। এই শেকড়ের মানে ওই যে কি বলে না, জুস বলতে পারেন, সিরাপ বলতে পারেন, সেই সিরাপ। এইটা কিন্তু অনেকে খুব পছন্দ করেন। তা মাঝে মধ্যে পিয়ার বা অ্যাপেলের সিরাপটাও দিতে পারেন। তা ছিল না, ঘরে কোনো কিছু ছিল না, সেজন্য ওইটা দিয়ে দিলাম। তার সাথে এই যে আটার লেউটা দিয়ে দিলাম, আরও কিছু মশলা একেবারে পেস্ট করে রেখেছিলাম, সেইগুলোও দিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু অনেকটা এরকম কাঁচাই কাঁচাই দিয়ে দিই, কারণ নষ্ট করার চাইতে দিয়ে দেওয়াই ভালো। যেহেতু কোনো লবণ দেব না, লবণের কাজগুলো ওইগুলোই করবে আমি বলে দিচ্ছিলাম কিন্তু বারবার। তারপরে এই যে চোখফাগুলো ধুয়ে একেবারে সুন্দর করে বেছে টেছে কেটে রেখেছিলাম। এই মশলাটার ভিতরে কি কি আছে? পেঁয়াজ, রসুন, আদা, আর ওই যে লাল লাল যে মরিচগুলো আছে না, কাঁচা মরিচই লাল হয়ে গেছে, সেইগুলো একেবারে ব্লেন্ড করা ছিল। তার সাথে এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কোরিয়ান মরিচের গুঁড়ো। অনেকেই বারবার জিজ্ঞাসা করেছিলেন, আপু দেশের মরিচের যে গুঁড়ো আছে তাই দিয়ে করলে হবে কি না, একটুও ঝাল নেই। হ্যাঁ, আপনি করে দেখতে পারেন একবার, কিন্তু আমি জানি না কেমন হবে, কারণ কোরিয়ান এই মরিচের গুঁড়োগুলো কিন্তু অনেকেই বলেছিলেন ঝাল কেমন। আমি যে এখন যে 2টা প্যাকেট ব্যবহার করছি, এইগুলোতে কিন্তু একটুও ঝাল নাই, শুধু কালার হবে, রং হবে, একটুও ঝাল হবে না। দেখেন 2টার কালারই কিন্তু 2 রকমের, দেখতেও 2 রকম, রংটাই শুধু লাল, আর কোনো কিচ্ছু না। আর যেহেতু আমি আজকে একেবারে একটু অন্যরকম করে করতে চাচ্ছিলাম, তাড়াতাড়ি করে, কিমচি গত সপ্তাহে তৈরি করেছি, এই সপ্তাহতেও আবার করতেছি, কারণ প্রচুর খাওয়া পড়তেছে। দেশে থাকাকালীন যতটুকু খাইতে না পারছি, মানে ওইটাই আমরা পোষায় নিচ্ছিলাম। এখন এগুলোকে সুন্দর করে মেখে নেব। এই মাখাটা আপনি যত সুন্দর করে মাখাবেন তত সুন্দর হবে। মাখানোর পরে অন্তত 30 মিনিট রেখে দেবেন, তাহলে এই যে মরিচের গুঁড়োর কালারটা, এগুলো আরও সুন্দর হয়ে উঠবে কালার। আমি কিন্তু বারবারই বলি, যখন আপনারা কোনো কিমচি তৈরি করবেন বা কোরিয়ান কোনো খাবারের রেসিপি চান, আমি কিন্তু সবসময় বলি যে কল্পনা সাউথ কোরিয়া ইউটিউব চ্যানেলে একবার লিখে সার্চ করেন কোরিয়ান কিমচি, কোরিয়ান রান্না, তাহলে কিন্তু অনেকগুলোই দেখতে পারবেন। আজকে আমি কোরিয়ান দাঁতের ডাক্তারের কাছে যাব। ডাক্তার আমাকে বারবার করে বলে দিয়েছিল যে আমার দাঁতে যদি কোনো প্রবলেম হয় দেশে গিয়ে, উনি যে দাঁতটা একদম হালকা করে লাগাই দিয়েছেন, এটা যদি খুলে যায় বা কোনো প্রবলেম হয়, আমি যেন বাংলাদেশের যে ডাক্তারের কাছে যাই, সেই ডাক্তারের কাছ থেকে যেন আমি সাময়িকভাবে একটা ট্রিটমেন্ট নেই, পার্মানেন্টভাবে যেন আমি না নেই। ভাই আমার দাঁতটা যখন ওই যে হালকা করে লাগাই দিছে, তো খুলে গেছিলো রাত্রেবেলা, তারপরের দিন আমি বাংলাদেশের ডাক্তারের কাছে গিয়েছিলাম, দাঁতের ডাক্তারের কাছে।
ডাক্তারকে গিয়ে আমি বুঝায় বলছি যে আমাকে সাময়িকভাবে একটুখানি এটা লাগাই দেন, কোরিয়াতে গিয়ে আমি এটারে আবার ট্রিটমেন্ট করাবো। ভাইরে ভাই, এটার একটা বিশেষ কারণ ছিল। তো সেই কারণটা হচ্ছে একটা দাঁত ইমপ্লান্ট, মানে ওই যে যেটা একেবারে সম্পূর্ণভাবে স্ক্রু দিয়ে, নাসা স্ক্রু দিয়ে লাগাই ঠাগায় দেয়, সেই একেবারে আমার এই গ্লাভস পরলে না আমার হাত থেকে খালি খুলে যায়। একটা রাবার টাবার দিয়ে করছিলাম, মানে সবসময় এটা করি, তারপরেও গ্লাভস খুলে যায়, বুঝছেন? এই একটা সমস্যা। এখন এই যে মাখানো হয়ে গেছে, এইটাকে আমি সামনে থেকে নাপা ক্যাবেজ নিয়ে এক একটা পার্ট করে লাগাইতে থাকবো, সুন্দর করে এক একটা পার্ট এক পাশ থেকে লাগাবো। আর আমি আজকে যেটা বিশেষভাবে করতেছিলাম, অন্য সময় আলাদা আলাদাভাবে বল নেই, কিন্তু আজকে একটা বলে করছিলাম। দেখেন এই যে বারবার গ্লাভস খুলে যাচ্ছিলো। তা আমি বলি এখন ডাক্তারের কাহিনী, যে ইমপ্লান্ট করতে হয় সেটা 7 মাসের মতো সময় লাগে কোরিয়াতে একটা ইমপ্লান্ট করতে। 7 মাসেরও একটু বেশি সময় লাগে, কারণ এনরা একবারে তো করে না। যারা দাঁতের কাজ করাইছেন তারা সবাই জানেন, ভুক্তভোগী যারা। তো সেই দাঁত আমি ডাক্তার কাছে গিয়ে বলছিলাম যে আমাকে 2 মাসের ভিতরে করে দেবেন। তো 2 মাসও না, 1 মাস 25 দিনের মতো হয়তো বা এরকম টাইম ছিল। ডাক্তার তো করবে না, কারণ যেটা 7 মাসে করতে হয় সেটা আমি 1.5 মাস 2 মাসের ভিতরে করাইতে চাচ্ছি। ডাক্তার আমাকে বলতেছে কী ব্যাপার, কেন? আমি বলতেছি আমি তো বাড়িতে যাব, যদি এখন সবাই দেখে যে আমার এখানে পাশে দাঁত নেই, একেবারে সামনের দাঁতটা, তাহলে কেমন হয়ে যায় না, প্লাস্টিকের দাঁত দিয়ে আমি ঠিকমতো কথা বলতে পারি না। ডাক্তার বলতেছে ঠিক আছে উনি করে দেবেন, কিন্তু আমার কাছ থেকে লিখিত রাখবেন, যদি এই দাঁতে কোনো সমস্যা হয় সেটা আমার প্রবলেম, ডাক্তারের প্রবলেম না। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তা কত টাকা দিয়ে, লাখের উপরে আমার চলে গেছে টাকা একটা দাঁতে, আরও তো আমি কয়েকটা দাঁতই করাইছি। তো এই দাঁতটা আমি ঠিক ওইভাবে ডাক্তার আমাকে বারবার বলে দিছে যে এটা আমি হালকা করে লাগাই দিচ্ছি, দেশে গিয়ে কোনো প্রবলেম হলে তুমি ওইখান থেকে সাময়িকভাবে একটা ট্রিটমেন্ট নিবা। তুমি তাদেরকে বুঝাই বলবা সেই ডাক্তারকে যেন তোমাকে পার্মানেন্টভাবে দাঁতটা বসাই না দেয়। আমাকে বারবার করে বলে দিছে। আমি বাংলাদেশে দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম, ওই ডাক্তার দেখার সাথে সাথে বলতেছে আরে আমাদের দেশের ওষুধ আর বিদেশের ওষুধ সব এক, কে বলছে? হ্যাঁ, কে বলছে সাময়িকভাবে নিতে? উনি যা করবে আমি ঠিক একভাবে বসাই দেবো। জাস্ট ওনার কথাটা ছিল এরকম। আমি এত করে বললাম যে না আপনি আমাকে হালকা করে একটু লাগাই দেন, আঠা দিয়া বা কিছু দিয়া, আমি ওইখানে দিয়ে করাই দেবো। তিনি হবে না, আমি লাগাই দেবো, কোনো কিচ্ছু হবে না, সব ওষুধ এক, সব জায়গার ওষুধ এক, সব ডাক্তারখানায় একই ওষুধ। উনি আমার দাঁতটার ভিতরে আঠা দিয়ে দাঁতে বসায় দিছে স্ক্রুতে, ওই যেখানে ইমপ্লান্ট। এখন বসায় দেওয়ার পরে আঠাগুলো ঠিক মতো উনি কাইটা কুইটা দেয় নাই, পরিষ্কার করে দেয় নাই। আমি সারা রাস্তা মানে খুব কষ্ট পাইছি। ওইখানে দাঁতের ইটা করার পরে তারপরে গেছিলাম খুলনা নিউ মার্কেটে জিউকে নিয়ে, সুন্দরভাবে আমরা ওইখানে হিসাবে যে স্ট্রিট ফুড খাইছি। ভাই তখনও আমার দাঁতে প্রচুরই করতেছে, মানে ওই যে আঠাগুলো ফেলায় না, তো শক্ত শক্ত আঠাগুলো লাগে রয়েছে, আর খুব জিহবায় খুব লাগতেছে, মানে খুব একটা কমফোর্টেবল বোধ করতেছিলাম না। তারপরেও আমি বাসায় শেষে যে সেফটি পিন দিয়া পাশ থেকে খুঁটায় সব ফেলছি। ভাই এখনও পর্যন্ত মাঝে মধ্যে আমার ওই দাঁতের ওইখান থেকে গুঁড়ো একেবারে বের হয়, ওই যে পাথরের মতো, যেগুলো আঠা দিয়ে লাগাই দিছে। কিন্তু সত্যি কথা বলতে কি, বিশ্বাস করেন, উনি যখন দাঁতটা আমার ওই যে আঠা দিয়ে তারপর দাঁতে লাগাই দিছে না, উনি সম্পূর্ণভাবে দাঁতটা চাইপে ধরে উনি হাত দিয়ে ধইরা ছিল প্রায় মিনিট 2-এর মতো। কিন্তু কোরিয়াতে না এরকম মিনিট 2-এর যে আইপা ধইরা থাকে না। কোরিয়াতে কি করে, ওই যে লাগাই দেওয়ার পরে একটা গজের কাপড় আমার দাঁতের ওইখানে ওই যে দিয়ে রাখবে, দিয়ে রেখে বলবে কি তুমি একটু কামড়ায় ধরে বসে থাকো, এইভাবেই থাকো জাস্ট 1-1.5 মিনিট। আর আঠাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, একটু বাড়তি আঠা আপনি খুঁজে পাবেন না। এই প্রথম মাটির হাঁড়িতে ভাত রান্না করব, দেখি কেমন হয়। চাল ধুইয়া নিয়ে আসছি, কোরিয়ান চাল, আমাদের দেশের চাল না, কোরিয়ান চাল নিয়ে আসছি। কোরিয়ান চালই রান্না করবো। ভাত কি বেশি দেওয়া হয়ে গেল? ভাত মানে চালটা মনে হয় অনেক বেশি দেওয়া ফেলছি, মনে হয় অনেক বেশি দেওয়া ফেলছি। আমি এখানে দাঁড়াই না, এখানে দাঁড়ালে দেখা যায় আমাকে। চাল মনে হয় অনেক বেশি দেওয়া ফেলছি। চাল কি একটু উঠাই রাখবো? উঠাই রাখি, কারণ প্রথম তো। এই চাল দিয়ে আবার কি খাবো, না যে উঠাই রাখতেছি।
যে একটুকু চাল, চাল একটু একবার পানি দিব, নর্মাল পানি 1 মগ। যেহেতু বসা ভাত করব, কি জানি কেমন হয়। আমার কথা আছে কি ভাতটা যেন উতরায় না পড়ে। লবণ দিচ্ছি কেন? তাই তো লবণ দিচ্ছি কেন? মানে আমি একটু লবণ দিয়ে নিই যাতে এই ভাতটা আমি এমনিও খাইতে পারি। শুকনো মরিচ দেওয়া বা টমেটো দিয়ে এমনিও খাওয়া যায়, সেভাবে দিলাম। আর এই হচ্ছে রান্নার তেল, রান্নার তেলও একটু দিয়ে দিলাম। ভাই রান্নার তেল দিলেন ভাতে? ভাই দেখি না কি হয়। চুলা ধরাই দিছি যেহেতু দিয়ে দিচ্ছি। আমার কথা হচ্ছে উতরাই না পড়ে। উতরাই পড়লে পরে আমার অনেক পরিষ্কার করতে হবে। প্রথমে একটু ঢেকে দেবো, কাছাকাছি থাকবো, দূরে যাবো না আজকে। এই ভাতটা রান্না করতে যে আমি কতবার খেয়ে টেস্ট করলাম, তরকারির ওই অবস্থা হয়। তারপরে দেখা যায় যে তরকারি আর থাকে না, অর্ধেকেরও অর্ধেক হয়ে যায়। যে কোনো তরকারি রান্না করতে হইলো। তারপর আবার ওদেরকেও বলি, এই আসুন তো, আসো একটু খায়া দেখি স্বাদটা কেমন হয়েছে, দেখো তো। ভাত কিন্তু খুব সুন্দর হয়েছে, বসা ভাতটা খুবই সুন্দর হয়েছে। এই যে ভাত, কোরিয়ান চালের ভাত তো এরকম আঠালো হবেই। আর এই পাশে হচ্ছে মাটির হাঁড়িতে আবার তরকারি, গতকালকে তরকারিটা গরম করতেছি। যে গ্যাস নিবাই দেবো, ভাতেরটা গ্যাস নিবাই দিলাম, ভাত নিব। দেখেন ভাতটা অনেক মজা হয়েছে। আমি বেশ কয়েকবার ভাত খেয়ে দেখছি, বুঝছেন। খেয়ে দেখতে ভাতটা এখন ওর দিক আছে। যে ভাত নিছি, আরো লাগলে আরো নিব না। এরপর হচ্ছে তরকারিটাও গরম হয়ে গেছে। যে এই তরকারি যে নিব, বুঝছেন, এই কি আর রাইখা খাবো? রাইখা খেতে ইচ্ছা করে না, আমি তো একাই খাবো। মাছটা পুরোটা নেবো না, একটু পরে আর একবার খাওয়া দেবো অনেক, কারণ এখন হইতেছে কি জাস্ট একটা খাওয়া দিব। কলা একটা রয়েছে, একটু পরে খাবো। এই বেচতে নেই, এই যে আজকে তো খাবো, এখন একটু পরে ওইটুক দিয়ে আর একবার খাবো। যে কমেন্টটা সবচেয়ে বেশি আসে না, মানে মার চাইতে বেশি আসে শেষরা কমেন্ট, কাজের বেটি থেকে কিভাবে ঘরের বউ হয়েছেন, এইভাবে মানে যেমন শেষরা কমেন্ট সেজন্য পড়ছে। গরম মাটির হাঁড়িতে, এই প্রথম কোরিয়ার মাটির হাঁড়িতে এই প্রথম ভাত রান্না করছি আমি। মাটির হাঁড়িতে ভাত, মাটির হাঁড়িতে তরকারি। অনেক মজা হয়েছে। গতকালকে তো রাত্রে খাইছি, আবার আজকে যে ভাত রান্না করলাম। গতকালকে ভাতটা এমনি রাইস কুকারের ভাত। আর ওদের ভাত যেহেতু রান্না করছে সেজন্য এরকম হয়েছে। যদি আমাদের দেশে চাল রান্না করতাম আরো ভালো হতো। অনেকে বলছিলেন আপু এবার আর কিছু না হোক, দেশ থেকে চাল নিয়ে যাবেন। আনতে পারিনি, শুধুমাত্র 2 কেজি আতপ চাল আনছি আমরা 3 জনে মিলাম। কেন আনতে পারি নাই? ওজনে হয় নাই, একদম সত্য কথা, ওজনে হয় নাই, আনতে পারি নাই, একেবারে সত্য কথা। কারণ আমাদের যে ল্যাগেজগুলো ছিল ওইগুলো নিয়ে 2.5 কেজি 3 কেজি করে ওজন ছিল। সেজন্য 17 কেজি 16 কেজি 17 তো হয় না, 16 কেজি 1 গ্রাম 10 গ্রাম বা 20 গ্রাম এরকম করে করে 3টা ল্যাগেজে খাবার আনছি। তারপরে হাঁড়ি পাতিল কিছু কিনছি, ওর জন্য ওজন হয়ে গেছে। হ্যাঁ, চাল আনতে পারিনি। খুব ইচ্ছা ছিল একটু চাল নিয়ে আসবো। নইলে যে দলা পাকানো বাতি খাইতে হইতেছে, দলা পাকানো বাতি খাইতেছি, কি করবো। তো আমি কাজের বিষয়ে কোরিয়া আসি নাই,
মেরিজ বিশাতে আসছি। আর যেই কমেন্টটা করছে বুঝতে হবে খুব সম্ভবত ওর আম্মা ওই করছে, ঘরে কাজের বেরিয়ে করে আসা, তারপর বিয়ে করছে ওর বাপ বেটায়, সেজন্য সবাই মনে করে। যে যেমন সে তো সেরকমই মনে করবে। অনেকে বলবেন না আপনি খালি খারাপ কমেন্টারই দেখেন, আপনারা ভালো বিদে আপনারা ভালো কমেন্ট করেন, আর যারা খারাপ কমেন্ট করে তাদেরকে অবশ্যই উত্তর দিতে হবে, অবশ্যই। আপনি কেন ওই বলেন যে কেন উত্তর দেন আপা, এদেরকে উত্তর দেন না, কি কারণে? আরে ভাই, একটা মানুষ বাজে কথা বলা যাবে, আপনি কেন চুপ করে থাকবেন, ও তার মতো হইবেন? আরে ভাই, কেউ এইরকম কোনো কথা বললে অবশ্যই তার কথার উত্তর দেবেন, কারণ এই বাজে কথা সে একদিন বলতেছে, দ্বিতীয় দিনে সে আবারও বাজে কথা বলতেছে। এটা তো তার একটা স্বভাব। এদের জন্য বাংলাদেশের মেয়েরা কোনো জায়গায় যায় শান্তি পাবে না, এই ধরনের লোকজনের জন্য কোনো জায়গায় শান্তি পাবে না। বাংলাদেশের মেয়েরা এদের জন্য ইপিজিংয়ে শিকার হয়, এদের জন্য রাস্তাঘাটে চলতে পারে না। কেন কেন বলবো না, কি কারণে? রান্নাটা সেই হয়েছে, ওর মনে হয়েছে এরকম স্ট্রেস পড়া থাকলে সব কাজের বেরিয়ে। রাতে 11টা বাজে। অনেকেই বলতে পারেন যে এত রাত্রে মেয়েরা নিরাপদ কিনা কোরিয়াতে। পুরো নিরাপদ, কেউ নেই, কোথাও নেই, কেউ কোয়ানেও নাই। রাতে 11টার মতো বাজে, এইখানে দেয়া ঘুরা বেড়ালেও কেউ দেখে জিজ্ঞেস করবে না আপু কেমন আছেন। আমি এখানে যাইতেছি একটা কনভিনিয়েন্স স্টোরে, একটা চিপস কিনবো। এত রাত্রে চিপস কিনতে যাইতেছি কেন জানেন? আপনাদের দুলাভাইয়ের সাথে পাপরিকা আসবে আজকে, পাপরিকা ওইগুলা স্টোরে ঢুকাইতে যাব, কোম্পানিতে যাব, মানে সবজির আড়তে যাব। আমি এখানে একটা চিপস কিনবো। কি চিপস কিনবো? যাইতে যেতে খাবো অনেক কিছুটা সময়। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমার ক্রিম বন রুটি আছে, ক্রিম বন রুটি আছে, আমি ক্রিম বন রুটি পাইছি। একটা চিপস, চিপস 8 পিস আনা থাকে। অনেকদিন পরে এটা খুব ভালো লাগছিল। আর কি আছে? এমন একটা চিপস করবো যেটা আপনাদের দুলাভাই খেতে পারবে, দুলাভাই কিছু খেতে চায় না। এখানে আরো আছে, এখানে তো আরো আছে। এটা মানুল গোয়াজা করি, মানুল মানে গার্লিকের একটা ইয়ে আছে, ওইটা মজা লাগে আমার কাছে, গার্লিক দিয়ে করো। আমি এই দুইটা নিছি। রাতের কোরিয়া, আরতে চলে আসছি আজকে। এখানে আবার জেজু হয়ে যায়, কোরিয়ার যে আইল্যান্ড জেজু, তো এই দেখেন ওই যে সেইটা মার্কিং, ওই যে পাথরের সুন্দর গাজর আছে এর মধ্যে, ওর মধ্যে আলু, এর মধ্যে বানানা, বানানা নিয়ে যাইতে হবে। ও একটা বানানা নিয়ে যাবো নাকি? বানানা নিয়ে যাই, বানানা খাইতাম, মানে বানানা খাইতে ইচ্ছা করে। এই যে টোল বানানা কোরিয়ার, এইখানেও বানানা আছে, বানানা। এখানে কুমড়া, এই কুমড়াগুলা নেওয়া যায়। পেঁয়াজ, এটা মিষ্টি আলু, দেখেন এইভাবে প্যাকেট করা মিষ্টি আলু। এর মধ্যে আর
আর একটা গাড়ি চলে আসছে, এইটা থেকে আমাদের যে সবজি আসার কথা ওইটা না, এইটা অন্য একটা সবজি আসছে, তা অন্য লোকজন নাম। এখানে তুষারগুলো এখনো গলে নাই। একজনকে দেখছি এরকম তুষার পরে, তো তুষারের উপর তুষার পরে সেই তুষার খাইতে আছে একাফা জাপানি সাফা। কি ময়লা জানেন না, এটা খুব তাড়াতাড়ি। আর উপর থেকে তুষার যেগুলো পড়ে এগুলো কি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কে জানে। রাস্তার উপরে নামায় দিয়েছে আজকে। ঝেল উইয়ে আনমুকন ঝুসি মেয়েদে ঝেল উইয়ে টু বক্স উপরে দুইটা বান্ধে নাই ফিনেল দিয়ে, দুইবার এবার আনলে হয়ে যাবে। তো গাড়ি দেখে নেই, রাস্তায় খেলছে না, রাস্তায় গাড়ি নাই, রাস্তা দেখে দেখে বুঝছেন। একটু আগে গেলাম না কনভিনিয়েন্স মার্টে, তারপর আপনাদের দুলাভাইয়ের সাথে ওই যে সবজির আড়তে করে আসলাম। আসার সময় পথে জিওর কাছে ফোন করছি, রাত বাজে বুঝছেন, তো রাত ফোন করছি যে তুমি কি ঘুমাইছো? সে তো ঘুমায় না রাত্রে। হ্যাঁ আমার মতো জায়গা থাকে। সে বলে কি গিমবাব খাইতে ইচ্ছা করতেছে। তা এখন এত রাত্রে গিমবাব শুধুমাত্র কনভিনিয়েন্স মার্টেই আছে আমাদের এখানে, এছাড়াও কোথাও নাই। কনভিনিয়েন্স মার্টে যাচ্ছি, গিমবাব একটা কিনে নিয়ে বাড়িতে যাবো। ওইখানে সুন্দর সুন্দর এই বাইরে রেখে দিছে। গিমবাব আছে, ট্রায়াঙ্গেল গিমবাব আছে, খুঁজে নেই। এটা হচ্ছে টুনা ক্যানার। আপনাদের দুলাভাই আইসক্রিম খেতে চাইছে, আমি আইসক্রিম নেই, দুইটা ভ্যানিলা, এটাও ভ্যানিলা, একটু কালার ঠালার করা। ছামছানা 240 টাকা দিছে তিনটা আইসক্রিম। এই যে গিমবাব, এই গিমবাব কিমচির, একটা কিমচির আর একটা হচ্ছে টুনা ক্যানের, দেখেন। আর যে আইসক্রিম এনে দিছি, দুজনে খাইতেছে। ক্রিম বন রুটি আনছি, তারপরে ওই যে জেলি আনছি। জিও গিমবাব খেতে চাইছে, নিয়ে আসছি এই মাঝ রাত্রে। এখন সত্যি সত্যি কিন্তু রাত অনেক বাজে, দেখাবো দেখেন। 12টা 17 বাজে, রাত 12টা 17 বাজে আমাদের খাওয়াইতেছে। যে অনেকেই কমেন্ট করছেন বা একজন কমেন্ট করছে, বা অনেকেরই ধারণা যে আমি কিচ্ছু খাই না, সব খাবারই আমার পোলায় খায়, আমার হাজব্যান্ডে খায়, আমি খালি তাকাই তাকাই দেখি, আমি এই ঘরে কাজ করি, হ্যান ত্যান এই ধরনের অনেক কিছু বলছেন। ভাই অনেক বাজে বাজে কথা বলছেন আমার ছেলেটাকে। তো আমি তাদের উদ্দেশ্যে বলি, ভাই খাবার হচ্ছে গিয়া আপনার যেমন খাইতে ইচ্ছা করবে আপনি ঠিক তেমন খাবেন। আপনাকে কিন্তু ধৈরা বান্দা কখনোই আমি অন্য কোনো খাবার খাওয়াইতে পারবো না, এইটাই হচ্ছে মেইন কথা। আমি দেশে গেছি, আমাকে অনেকেই দাওয়াত করতেছে, দাওয়াত করার পর আত্মীয় স্বজন আমি সবাইকেই বলছি যে সাদা ভাত করবেন। তারা পোলাও করতে চাইছে, বিরিয়ানি করতে চাইছে, আমি কাছে কি না, কিচ্ছু না, সাদা ভাত করবেন, ভর্তা ঠর্তা যদি কিছু থাকে আমরা তাই দিয়ে খাইতে দেবেন। কারণ আমি এখানে মাংস ভাত পাই, আমি এখানে পোলাও বিরিয়ানি রান্না করতে পারি। কিন্তু দেশের যে সাদা চালের ভাত, যারা আমাকে লাইক করেন তারা অনেকেই জানেন যে আমি সাদা চালের ভাতটা অনেক বেশি মিস করি। কেন আমরা রেস্টুরেন্টে গিয়ে সাদা চালের ভাত খাইলাম, ভর্তা খাইলাম, ডাল দিয়ে খাইলাম, আমার ছেলেকে আর হাজব্যান্ডকে কেন মাংস দিয়ে খাওয়াইলাম, বিরিয়ানি খাওয়াইলাম, এই নিয়ে অনেকে অনেক কমেন্ট করছেন। বা একজনে তো পুরো ডিটেলস অনেক কিছু লেখা টেখা, মানে ঝগড়া করার মতো ডিটেলস লেখা। তাদের জন্য বলি ভাই, আমার যেটা ভালো লাগবে আমি সেটাই খাবো, আমি আপনার পছন্দ মতো খাবো না কখনোই, আপনাকে এত চিন্তা করতে হবে না। আর আমার মা বয়স্ক মানুষ, আমার মা যেটা ভালো খাইতে চায়, যে জিনিসটা খাইতে চায় আমি সেই জিনিসটাই অর্ডার করে সেই জিনিসটাই খাওয়ানোর চেষ্টা করেছি। আপনাকে এত চিন্তা করতে হবে না, মানে ওই যে আছে না, মানে পরের চিন্তা আপনার ঘাড়ে নেওয়ার কোনো 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 মানে হয় না। আফাররা, বাইয়ারা, ফুরা যারা ভালো ভালো কমেন্ট করেন তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, ধন্যবাদ। সাদা সরিষা নিয়ে বলেছিলাম, অনেকে বলেছিলেন আপু আপনার হয়তো ভুল হচ্ছে, আপনি হয়তো কালো সরিষাই কিনেছিলেন, সাদার সাথে মিলাই ফেলছেন। না রে ভাই, এই ভিডিওটা গত কয়েকদিন আগেই
বাংলাদেশের বড় বাজার মানে খুলনার বড় বাজারে 2য় পর্ব আপলোড হয়েছে, ওইখানে গিয়ে দেখে আসতে পারেন। সাদা সরিষার কথা আমি বলেছি এবং কালো সরিষার কথাও বলেছি। এই দেখেন এখানে লিস্টও আছে, এখানে লেখা আছে, কিন্তু ওইখান থেকে আমাকে সাদা সরিষাটা আসে না। হয়তো ওনাদের মিস্টেক হয়েছে কোনো একটা ব্যাপারে, হয়তো ওনারা ভুলে গেছেন, লিখছেন কিন্তু ওইখান থেকে দেওয়া হয় নাই। তা যদি কখনো ভবিষ্যতে যাই, উনি কি বিশ্বাস করবে আমার কথা কে জানে, হয়তো বা বিশ্বাস করবে না, কারণ উনি তো বলবে যে এই যে লেখা আছে সমস্ত কিছু আছে, আপনি বুঝে নিলেন না কেন। হ্যাঁ, আমি ওইটা চিন্তা করছি যে এর পরে বার কোনো দোকান থেকে এইরকম অনেক কিছু কিনলে পরে একটা নাম লিস্ট দেখে দেখে মিলাই মিলাই ব্যাগের মধ্যে ঢুকাবো। দোকানদার যেরকম একটা বড় একটা ব্যাগের ভিতর দিয়ে দেয়, আমি ওর থেকে আবার বাইকে আর একটা ব্যাগের ভিতরে রাখবো, যেন লিস্টের থেকে সমস্ত কিছু বোঝা যায়, দেখা যায় যে আমি কি কি কিনছি, একটাও যেন মিস না হয়। বা অনেক টাকা গচ্চা দিছে এই জায়গায় ওই জায়গায়। আজকের ভিডিওটি যারা যারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ। এই যে দাঁতের ডাক্তার কাছে দেখাইয়া আসছি, এখন বলবো না আরেকটা ভিডিওতে যে ডাক্তার কি বলছে আর কি কি ভুল হয়েছে, মানে বাংলাদেশে ডাক্তার কি কি ভুল করে দিয়েছে। দেখেন আমি কিন্তু বলছিলামই ভাই এমনি একটু লাগাইয়া দেন ভাই, কি যে অবস্থা হয়েছিল রাস্তা দিয়ে যাইতে যাইতে। তো অন্য একদিন আমি বলবো যে আসলে রাস্তায় না প্রচুর পরিমাণে এখনও আইস হয়ে রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। থ্যাংক ইউ।